এই আন্দোলনগুলোকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন তরুণদের একটা আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ বাংলাদেশে আমরা এতদিনে সুস্পষ্টভাবে এই যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বদানকারী বিভিন্ন পক্ষের তরফেই জানি যে এই নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস, হাসনাতদের যেমন এই নেতৃত্বদানকারী পক্ষের একটা গুরুত্বপূর্ণ অংশকে রীতিমতো সাংগঠনিকভাবে তৈরি করেছিলেন, কৌশল দিয়ে তৈরি করেছিলেন এবং জনবল সরবরাহ করেছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্ব। প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সরকার 2 মাসও যখন হয়নি, তখন কিন্তু বাংলাদেশে কেন জেনজিদের আন্দোলনটা হোঁচট খেলো, ভেস্তে গেল, এবং বিবিসি যে তার সেই বিশ্লেষণ শেষ করে খুব শিগগিরই বাংলাদেশে হয়তো আবারও তরুণেরা রাজপথে নেমে আসবেন এবং এবার সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন জেন জির সঙ্গে সঙ্গে জেন আলফা জেনারেশন, মানে এর পরবর্তী প্রজন্ম এবার এর আন্দোলনে রাজপথে নেমে আসবেন। সেটা খুব খুব তাৎপর্যপূর্ণ বলতেই হয়। মানে বাংলাদেশে যেই সরকার গঠিত হয়েছে সে সরকারকে একেবারে পুরনো আদলের পুরনো সরকার, সংস্কারের জন্য যথেষ্ট নয়, সংস্কার মুখী নয়, পুরনো প্রাচীন রাজনৈতিক শক্তির প্রতিভূ এসব হিসেবে এই বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। এই বিশ্লেষণে মূল যে তুলনামূলক বিশ্লেষণটা করা হয়েছে আসলে নেপালের জেনজি আন্দোলনের সঙ্গে। 2025-এর সেপ্টেম্বরে সেখানেও জেনজিদের আন্দোলনেই সরকার পতনের ঘটনা ঘটে এবং 6 মাসের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে মার্চে যে সরকারটি গঠিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন্দ্র সার, সেখানে এবং সেই সরকারে এবং নবনির্বাচিত সংসদে তরুণরা বিপুল সংখ্যায় প্রতিনিধিত্ব করছেন। কাজেই বিবিসি বলছে নেপালে পেরেছে বা প্রধান মুখ হিসেবে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশে তাদের ভাষায় জাতীয় নাগরিক পার্টি যে 6টি আসন পেয়েছে, বিবিসি একে মনে করছে যে অত্যন্ত খারাপ ফলাফল হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে। বিশা শপথ নিয়েছেন, একই সঙ্গে সংসদেও যে অনেক তরুণ সংসদ সদস্য জায়গা পেয়েছেন, দূর থেকে এই দৃশ্য বাংলাদেশের তরুণ কর্মী উমামা ফাতেমার মনে খানিকটা হতাশার জন্ম দিয়েছে। বিবিসি তার এই বিশ্লেষণটি মূলত ভিত্তিক করেছে উমামা ফাতেমা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারির নেত্রী, যিনি কিনা 2025-এর জুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলোর সারা দেশ জুড়ে যে নৈরাজ্য সৃষ্টিকারী কর্মকাণ্ড সেগুলোর প্রতিবাদে এবং ওই যে সরকারে থাকা মন্ত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে নৈরাজ্য সবকিছুর নিয়ন্ত্রণ করছেন, এসব অভিযোগে সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন, সরে দাঁড়িয়েছিলেন। সেই উমামা ফাতেমা বিবিসিকে গিয়ে বলছেন যে উমামা ফাতেমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বিবিসির এই বিশ্লেষণে যে তিনি ছিলেন 2024 সালে বাংলাদেশের রাজপথে নামা হাজার হাজার জেনজি তরুণদের একজন। নেপালের তরুণদের মতো তারাও তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল, কিন্তু প্রায় 2 বছর পার হয়ে গেল বাংলাদেশের তরুণদের আন্দোলন এখনো উল্লেখযোগ্য রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি। ফেব্রুয়ারিতে হওয়া আন্দোলন পরবর্তী প্রথম নির্বাচনে পুরনো রাজনৈতিক দল বিএনপি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পায়, অন্যদিকে ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি খুবই খারাপ ফল করেছে। এরপর তারা নেপালের যে ঘটনা তার সঙ্গে তুলনা শুরু করে। নেপালে 4 বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আরএসপি এবার বড় ব্যবধানে জয় পেয়েছে। এই আরএসপিতে গিয়ে কিন্তু বলেন্দ্র শাহ যোগ দেন নেপালের জেনজি আন্দোলনের অনেক নেতৃত্ব দানকারী মুখ। বিবিসির বিশ্লেষণে যে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয় নাই সেটা হচ্ছে নেপালের তরুণেরা যখন একটা 4 বছর বয়সী দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টিতে গিয়ে যোগ দেয়,
বাংলাদেশের তরুণদের দলটা কিন্তু জাতীয় নাগরিক পার্টিটা কিন্তু নির্বাচনের বছর খানেক আগে গঠিত হয়েছে, এবং নির্বাচনের বছর খানেক আগে গঠিত হওয়ার পরেই তরুণেরা কিন্তু তখন আবার সরকারেও ছিলেন। মানে যখন তারা নতুন দল গঠন করছেন তখন আবার তাদের প্রতিনিধিরা সরকারেও থেকে গেছেন একেবারে মানে নির্বাচনের আগের প্রায় 18 মাস জুড়েই। কাজেই পরিস্থিতিটা কিন্তু নেপাল থেকে অনেকটাই ভিন্ন, এবং মাত্র 1 বছরেরও কম সময়ে গঠিত একটি দল, সেই দলটির নেতৃবৃন্দ যে 6টি আসন পেয়েছে সেটাকে যে বিবিসি একটা খারাপ ফল হিসেবে দেখছে সেটা আসলে খুব যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয় না। বরং বিবিসির হয়তো প্রশ্ন তোলা দরকার ছিল যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল যদি নির্বাচনে অনুপস্থিত না থাকতো, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণে বাধাগ্রস্ত করা না হতো, তাহলে কি সত্যি জাতীয় নাগরিক পার্টি তরুণেরা এই 6টি আসনও পেত? বিবিসি সরাসরি বলেছে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির তরুণেরা যে গিয়ে যোগ দিয়ে, এগুলো এক ধরনের বাংলাদেশে এই জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটে যোগ দেওয়ার পর থেকে এই আলাপ চলছে বটে, কিন্তু একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টি থেকে বের হয়ে যাওয়া নারী নেতাদেরও একটা বড় অংশ সুস্পষ্টভাবে, মানে এমনকি ডাক্তার কারণে তারা জাতীয় নাগরিক পার্টি ছেড়েছেন। দ্বিতীয়ত এই যে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীতে যোগ না দিলে এ কটি আসনে এই ভোট পেয়ে বা বিএনপির সঙ্গে দর কষাকষি করে সত্যি এ কটি আসন নিজেদের জন্য সিকিউর করতে পারতো কিনা, মানে সেই প্রশ্নটাও কিন্তু তোলা দরকার। কারণ সত্যি কি জাতীয় নাগরিক পার্টির 6 জন নেতার সংসদ সদস্য হওয়ার মতো সংসদীয় এলাকায় পরিচিতি, কাজ বা প্রভাব ছিল যদি তারা জামায়াতে ইসলামীর সমর্থন না নিত? কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ সুশীল সমাজের একটি অংশের ভেতর যে এক রকমের হতাশা এবং ক্ষোভের জন্ম হয়েছিল জাতীয় নাগরিক পার্টির নেতারা গিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায়, বিবিসি তার বিশ্লেষণে সেটা থেকেই এক রকমের ধারণা নিয়ে সম্ভবত সরাসরি বলেছে যে সেটাই ক্ষতিগ্রস্ত করেছে, এবং এ কারণে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আরো কোণঠাসা হয়ে পড়েছে। একটা খুব বুঝে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে 18 মাসের সময় বাদে। কাজেই সেটা তরুণদের নির্বাচনী ফলাফলে নেপালে ভালো করায় আর বাংলাদেশে খারাপ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কিনা বিবিসি সেই প্রশ্ন তুলেছে। বিবিসি বলেছে যে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক দল সংগঠিত করা সহজ কাজ নয়, তেমনি সহজ নয় নতুন দল নিয়ে নির্বাচনে বা রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা বা অবস্থান গড়ে নেওয়া, এবং সে কারণেই নেপালে এই তরুণেরা গিয়ে 4 বছরের পুরনো দল আরএসপিতে দলে দলে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই নির্বাচন করেন, এবং সেই দলে বলেন্দ্র শাহ গিয়ে যোগ। বিবিসি বলছে যে দক্ষিণ এশিয়ায় সামাজিক কাঠামো, বয়সভিত্তিক শ্রদ্ধাবোধ এবং লিঙ্গ বৈষম্য অনেক সময় তরুণ আন্দোলনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে নেপাল একটা ভালো উদাহরণ, কারণ নেপালে আমরা জানি সরকারে এবং সংসদে ফাতেমা সহ নারীরা সেই 2024-এর আগস্টের পর থেকেই বলতে শুরু করেন যে তারা আসলে ওই আন্দোলনের নেতৃত্ব স্থানীয় পুরুষদের কাছ থেকে বা তরুণদের কাছ থেকে এক রকমের বাংলাদেশের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল বলে বিশ্লেষকদের ধারণা করতে পেরেছিল। এই দলগুলো নিজেদেরকে সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করে এবং তরুণ আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, ফলে তারা আন্দোলনের শক্তিকে নিজেদের পক্ষে ব্যবহার করতে সক্ষম হয়। মানে এই যে বিবিসির যে বয়ানটা, সেটাতে এই যে পশ্চিমা যে ন্যারেটিভটা, সেখানে দেখেন এই আন্দোলনগুলোকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন তরুণ
তরুণদের একটা আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে, অথচ বাংলাদেশে আমরা এতদিনে সুস্পষ্টভাবে এই যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী বিভিন্ন পক্ষের তরফেই জানি যে এই নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস, হাসনাতদের যেমন এই নেতৃত্ব দানকারী পক্ষের একটা গুরুত্বপূর্ণ অংশকে রীতিমতো সাংগঠনিকভাবে তৈরি করেছিলেন, কৌশল দিয়ে তৈরি করেছিলেন এবং জনবল সরবরাহ করেছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এই কথাটা 2024-এর আগস্টের পর থেকে বারবার বলে এসেছেন। অন্যদিকে বিএনপি যদি সত্যি মানে পুরো আওয়ামী লীগ আমল জুড়ে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন রাজপথে করে না যেত, তাহলে এই আন্দোলনটা 2024-এর জুলাই আগস্টে এমন মোমেন্টাম পেত কিনা সে প্রশ্নও কিন্তু রয়েছে। এই তরুণদের রাজনৈতিক পরিচয় বাংলাদেশে কিন্তু 18 মাসে ভীষণভাবে সুস্পষ্ট হয়েছে এবং সেই রাজনৈতিক পরিচয় মাথায় রাখলে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর মিলে নির্বাচনে যোগ দেওয়ার বিষয়টা এই যে বিবিসির কাছে যেমন বিস্ময়কর এবং হতাশাজনক এবং তাতেই ভোট কমে গেছে বলে তাদের যে বিশ্লেষণ, সেখানে গিয়ে ঠেকবার কোনো উপায় থাকে না। বিবিসি বলছে, উমামা ফাতেমা বলছেন যে অনেক ক্ষেত্রেই নতুন সরকারও পুরনো সরকারের মতোই কর্মসূচি অনুসরণ করছে। তরুণদের চাকরি এবং অর্থনৈতিক সুযোগ বাড়ানো জরুরি, কারণ তরুণেরা নাকি এখন যেসব তরুণেরা দেশে থাকতে চাইতো তারাও এখন আর সেভাবে ভাবছে না, সকলেই বিদেশমুখী হয়ে পড়েছে, কারণ তরুণেরা নিজেদের ভবিষ্যৎ দেশে দেখতে পাচ্ছে না, তাহলে তারা রাজনীতিতে জায়গা খুঁজে পাবে কিভাবে? বিবিসি বলছে, বাংলাদেশেও যদি গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তাহলে আবার আন্দোলনে নামার সতর্কতা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা রাহাত হোসেন। তিনি বলেছেন, প্রয়োজনে আমরা আবার 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন, সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল, কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে, জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকার আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাককে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাককে ফিরে যেতে বলতে পারছে না, তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে, মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন 26 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 15ই ফেব্রুয়ারির বক্তব্যে বলেছিলেন, পুলিশ পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ